আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ ভারতকে কতটুকু ভয় পাচ্ছে? আমার মনে হয় 0.0000.1। কিন্তু বাংলাদেশকে সিংহের মুখোমুখি পড়লে যে কম্পন ওঠে, ভয়ে যে অন্ডকোষ গলে যায়, অন্ডকোষ নিখোঁজ হয়ে যায়, এবং ওই যে মৃগী রোগীর মতো যে তাজা মানুষ কম্পন ওঠে না, ভারত তার থেকে আরও বেশি। ভারতের সরকার এবং ভারতের কিছু ব্যক্তিবর্গ যেন তাদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে বাংলাদেশের তারেক রহমানের রাজনীতি দেখে। তারেক রহমানের পলিটিক্যালি যে ইন্টেলিজেন্সি, ইন্টেলেকচুয়ালি ইন্টেলিজেন্সি, যে ধারায় তিনি রাজনীতির পথ মেপে কাঠি কাটছে, মেপে কম্পাস লাগিয়ে কত ডিগ্রিতে, কত অ্যাঙ্গেলে, কত স্টেপ চলতে হবে হবে বা হচ্ছে, তার এই দৃঢ়তার স্টেপকে ভারত ভয়ে উন্মাদ হয়ে যাচ্ছে। ভারত ভয়ে দিশেহারা হয়ে এখন তাদের দেশের যত বুদ্ধিজীবী, তাদের বুদ্ধিজীবীর বুদ্ধিমত্তাকে ডিঙিয়ে বহির্বিশ্বেও তারা বড় বড় বাঘা বাঘা এই রাজনৈতিক বিশ্লেষণকারীদের দিয়ে, রাজনৈতিক উপদেষ্টাদেরকে ব্যবহার করে তারা বুদ্ধি গ্যাদার করার চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের এই পদক্ষেপকে মোকাবেলা করা যায়। তারা কি কি পদক্ষেপ নিয়েছে? প্রথম পদক্ষেপ নিয়েছিল তারা শীর্ষেন্দু ক্ষমতায় আসার পরেই বাংলাদেশকে বড় ধরনের একটি শিক্ষা দিতেই তারা অলরেডি মহড়াও করেছিল, অন্তত দেশের উপর দিয়ে কিছু বিমান উড়াবে বা জলপথে স্থলপথে তারা একেবারে দেশের অভ্যন্তরে এমনভাবে হামলি দিয়ে করবে যেন দেশের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র একেবারে ভীত সন্ত্রস্তর ভিতরে এমনভাবে পড়ে যেন ভারতের পায়ের উপরে মাথা ছুঁড়ে গিয়ে তাদের মাথা একেবারে সেজদায় পড়ে যায় তারা, এমন ধরনের। কিন্তু সেখান থেকে তারা সরে গেছে, কারণ ভারত সরকার যতই মনে করুক না কেন তারা পারমাণবিক শক্তিধর, অস্ত্রে বেশি, জনগণে বেশি, বিশালতায় বেশি, সমস্ত কিছু। কিন্তু ভারতের গোয়েন্দা বিভাগ এবং ভারতের তিন বাহিনীর প্রধানেরা তারা জানে যে বাংলাদেশের সাথে যুদ্ধ বাঁধলে ভারতের কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হইতে হবে, ভারতকে কয়টা দেশের সাথে কোন অ্যাঙ্গেলে লড়তে হবে। আফগানিস্তান তাদের ঘনিষ্ঠ বন্ধু না, সম্পূর্ণ একটি ঝুট বার্তা। আফগানিস্তানের অন্য উদ্দেশ্য আছে, যেটা এখন আমি যদি প্রকাশ করি আমার প্রকাশ করাটা ঠিক হবে না। বাংলাদেশের সাথে ভারত যে কোনো ধরনের পদক্ষেপ নিলেই সাথে সাথে আফগানিস্তান থেকে শুরু করে ইরান, আফগানিস্তান, পাকিস্তান, চীন এমনভাবে ভারতের আকাশ শকুনের মতো ঘিরে ধরবে যে একবারে সুচটা পর্যন্ত, ভারতের একটি সুচ পর্যন্ত একবার চুম্বক দিয়ে টেনে তুলে নিয়ে চলে যাবে এইসব রাষ্ট্রগুলো। আপনাদের হয়তো অবগতি আছে, আমরা আগে একটু ভিডিওতে জানিয়েছিলাম যে আফগানিস্তান পাকিস্তানকে বাইপাস করে সরাসরি পাহাড় কেটে চীনের সাথে যে রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা দিয়ে যে কোনো ধরনের ভারী যুদ্ধাস্ত্র আফগানিস্তানে খুব সহজে ঢুকে যাওয়ার মতো পাথর কেটে তারা পাথরের রাস্তা তৈরি করেছে। এবং ইরান থেকে খুব দ্রুত আফগানিস্তানের পাশ দিয়ে ভারতের আক্রমণ করার জন্য পুরা ম্যাপিং এবং স্থলপথে আক্রমণের সকল কাজ সম্পন্ন করা আছে। পাকিস্তান তো বসেই আছে, চীন আরও তীক্ষ্ণ দৃষ্টিতে, সেন দৃষ্টিতে সবল পেতে নিয়ে বসে আছে। ভারতের যে কোনো ধরনের বিতর্কিত পদক্ষেপ হলেই ভারত আক্রান্ত হবে চরমভাবে। বাংলাদেশকে যুদ্ধ করতে হবে না, বাংলাদেশকে ভারতের সাথে যুদ্ধ করতে হবে না, বাংলাদেশকে শুধু বসে বসে কয়টা ভারতের লাশ এগুলো গুনতে হবে, আর কোনো কিছু কোনো কিছু করার প্রয়োজন নেই। লাশগুলোকে গাড়িতে ভরতে হবে, সাগরে ফেলতে হবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। শুধু এটুকুই বললাম। যাক, আমি যেটা বলছিলাম, তো তাদের একজন প্রফেসর সাহেব
তো তিনি ভারত সরকারকে একটি উপদেশ দিয়েছেন। উপদেশটা কি? বাংলাদেশকে 3 টুকরা করবে তারা। 3 টুকরা কোথায়? রংপুর বিভাগ, ফেনীর যে নদীটি গেছে সেই নদীর আর একটু ভাটিতে গিয়ে ওখান থেকে কেটে দিয়ে চট্টগ্রাম বিভাগ এবং মূল খণ্ড বাংলাদেশের, এই 3 খণ্ড। এর একটি পরিকল্পনা এখন থেকে নয়, আর অনেক দীর্ঘদিন থেকে। আওয়ামী লীগ প্রথম 5 বছর পার করার পরেই, সেকেন্ড টার্মে আসার পরের থেকেই অত্যন্ত সংগোপনে সারা দেশের থেকে অর্থশালী হিন্দু এবং প্রভাবশালী যারা হিন্দু সম্প্রদায়কে বিজেপি সরকারের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে চায়, তারা উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, গাইবান্ধা, ওই অঞ্চল দিয়ে, দিনাজপুর, রাজশাহীর ওই অঞ্চল দিয়ে প্রচুর জমি ক্রয় করেছে হিন্দুরা, এবং অনেক জমি ক্রয় করেছে। তাদের ওই অঞ্চল দিয়ে হিন্দুদের মন্দিরগুলোকে অত্যন্ত সক্রিয় রাখার জন্য খুব ডেভেলপমেন্ট করেছে। অত্যন্ত হিন্দু সম্প্রদায়কে তারা এত সমাবেশ ঘটিয়েছে ওই অঞ্চল দিয়ে, যেন মুসলমানদেরকে তারা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে। এবং এর পিছনে আওয়ামী লীগ সম্পূর্ণ তারা জ্ঞাত থেকে অজ্ঞাত সারে থাকার ভান করেছে। অর্থাৎ আওয়ামী লীগ জানে যে ভারতের এই অঞ্চল নিয়ে ভারতের পরিকল্পনা আছে এবং ভারত সেখানে হিন্দু বসতি গড়ে তুলছে। বিজেপির সাথে, মোদির সাথে শেখ হাসিনা একটি বোঝাবুঝি ছিল, সমঝোতা ছিল। এখানে প্রশাসন থেকে শুরু করে কেউ সেটিকে খুব একটা গুরুত্ব দেবে না, কোনো নিউজে আসে নাই। এবং রেজিস্ট্রি অফিসে কী পরিমাণ হিন্দুরা জমি রেজিস্ট্রি করেছে সেটাও কখনো ফোকাসে যেন না আসে, সেটা নীরবে ঢেকে রেখে ধীরে 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 15 বছর ধরে, 15 বছর বা তারা হয়তো 10-12 বছর ধরে সেটি তারা খুব নীরবে তাদের কার্যসিদ্ধি করে গেছে। এখন যেমন আপনার 60 ফুট বা 40 ফুট রাম মূর্তি তৈরি হচ্ছে, এটা আজকের পরিকল্পনা। আওয়ামী লীগের ফার্স্ট 5 বছরের শেষের দিক থেকে শুরু করে বিগত 10 বছর ধরেই তাদের ভিতরে এই ধরনের মুভমেন্ট, অর্থাৎ রয়ের মাধ্যমে অর্থ আসছে দেশে, রয়ের এজেন্ট হয়ে ওই অঞ্চল দিয়ে কোন সাইডে, কোন অঞ্চলটা, কোন এলাকাটা হিন্দু অধ্যুষিত করে গড়ে তোলা যায়, অত্যন্ত নীরবে আওয়ামী লীগের সাথে বোঝাপড়ার মাধ্যমে এই কাজটি সম্পাদন করে আসছে তারা। যাক, যেটা নিয়ে আমি বলছিলাম, এই 3 খণ্ড, 3 খণ্ডর ভিতরে রংপুর নিয়ে যে খণ্ডটি হবে, অর্থাৎ তাদের চিকেন নেক নিরাপত্তা করবার জন্য শেখ হাসিনাকে তারা ওই এলাকার, ওই অঞ্চলের প্রধান, হয় সে গভর্নর হোক, হয়তো ওই অঞ্চলটিকে আলাদা একটি 7 সিস্টারের মতো রাষ্ট্র করে সেখানকার প্রধান করা হোক। অর্থাৎ শেখ হাসিনাতেই তাদের পূর্ণ বিশ্বাস, শেখ হাসিনাতেই তাদের আস্থাভাজন ব্যক্তিত্বের আখড়া বলা যায়। শেখ হাসিনাই তাদের জন্য নিরাপদ একটি, ভারতের জন্য নিরাপদ একটি অঞ্চল গড়ে দিতে পারে, যার জন্য এদিকের প্রয়োজন নয়। তাদের চিকেন নেক এলাকায় রংপুর বিভাগকেই শেখ হাসিনাই তাদের জন্য সবচেয়ে সহায়ক ব্যক্তিত্ব। দ্বিতীয়টি পার্বত্য চট্টগ্রাম, আসাম, ত্রিপুরা এবং চট্টগ্রাম বন্দরকে তারা যাতে নিরাপদে ব্যবসা বাণিজ্য, তাদের এই 7 সিস্টার উত্তরাঞ্চল, তাদের দ্রুত ব্যবসা বাণিজ্যের সম্প্রসার ও সম্প্রসার, সার্বভৌমত্ব রক্ষায়, যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে, যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট, গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, খাদ্য, সমস্ত কিছু যা প্রয়োজন ঢোকানোর জন্য তাদের ওই অঞ্চলটিতে সন্তু লারমা তাদের বিশ্বস্ত ব্যক্তি। এবং সন্তু লারমার কিন্তু অত্যন্ত গোপন, আমাদের কিছুদিন আগে বিএনপির একজন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং একজন কর্নেল সাহেবকে রাঙামাটি জেলা প্রশাসক করার কথা ছিল। এগুলো খুব সুদূর প্রসারী চিন্তাভাবনার ফসল। ওইখান দিয়ে তারা স্বতন্ত্র একটি চট্টগ্রাম বিভাগের স্বতন্ত্র একটি অঞ্চল হিসাবে তারা দেখতে চেয়েছিল। যে কোনোভাবেই হোক সরকারের নজরে এসেছে, তিনি পদত্যাগ করেছেন এবং রাঙামাটি সেই জেলা পরিষদের প্রশাসক কর্নেল সাহেব, চাকমা সাহেব, তেনাকে নিবৃত্ত করা হয়েছে। কিন্তু বৃহত্তর চট্টগ্রাম নিয়ে সন্তু লারমার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেটা এখন অব্যাহত আছে। সেটাকে ভাঙতে হলে
ওই অঞ্চলে আর কোনো পার্বত্য চট্টগ্রামের কোনো ম্যানকে মন্ত্রিত্ব দেওয়া যাবে না, এবং 3টি পার্বত্য জেলা প্রশাসককেই বাঙালি জেলা প্রশাসক নিয়োগ দিতে হবে। এবং পরবর্তীতে এবারও যেটা হয়ে গেছে, এমপি জন্য তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছিল, এর পরবর্তীতে বাংলাদেশ যদি আবার কোনো উপজাতিদেরকে এমপি বানিয়ে বা মন্ত্রী বানিয়ে আরও সহজীকরণ করে তোলে, এই অঞ্চল কোনো এক সময় বাংলাদেশ হারাতে বসতে পারে। কারণ এই অঞ্চলগুলো নিয়ে ভারত অনেক দূর এগিয়ে গেছে তাদের পরিকল্পনায়। যদিও মনে হচ্ছে শুভেন্দু আপাতত দৃষ্টিতে মুখ বন্ধ রেখেছে, কিন্তু তাদের যে গদি মিডিয়া, ভারতের যে গদি মিডিয়া, ময়ূখ বলেন, মনোজ দাস বলেন, বা আরও কিছু সাংবাদিক আছে যারা এটি নিয়ে এমনভাবে প্রচারণার ভিতরে প্ররোচনা যোগাচ্ছে, বাংলাদেশের হিন্দুদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, এবং তারা আওয়ামী লীগকে আবার কীভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলা যায়, এবং অন্তত পক্ষে তারা যদি কোনো ধরনের ঝটিকা অভিযান চালায়, সেখানে যেন বড় ধরনের একটি জন সমর্থন, অর্থাৎ বিশ্বকে তারা দেখাতে পারে, দেখানোর এই ধরনের ষড়যন্ত্র চলছে। যদি ভারতীয় কোনো আগ্রাসন যে কোনো অঞ্চল দিয়েই হোক হয়, তাহলে বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী লীগরা যেন সেই সমর্থনের পক্ষে শক্তি যোগায়, আন্তর্জাতিকভাবে তারা যেন তাদের সমর্থনকে জানান দেয় এইভাবে যে আমরা এদেশের মানুষও এইটাই চাই, এইটা হোক, এই পক্ষে আমরা, যার জন্য পুরা বাংলাদেশের ছোটোখাটোভাবে আওয়ামী লীগরা মিছিল করছে বা রাজপথে আসার চেষ্টা করছে, বা সাংগঠনিকভাবে নিজেদেরকে সংঘবদ্ধভাবে উপস্থাপন করার চেষ্টা করতে, অর্থাৎ এরা যে প্রস্তুত বা প্রস্তুতি হচ্ছে ভারতের এই ধরনের অভিযানের পক্ষে, আন্তর্জাতিক নেতাদেরকে আকৃষ্ট করতে বা তাদেরকে জানাতে যে হ্যাঁ ভারত যেটা চাচ্ছে আমরা তার পক্ষে আছি, এই কার্যক্রমগুলো সারা দেশে অত্যন্ত নিশ্চুপে সংগঠিত হচ্ছে। অর্থাৎ ভারত এতটা ভীত সন্ত্রস্ততার ভিতরে আছে যে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিজেপি সরকার দেশে বসে ষড়যন্ত্রের টেবিলে যতটুকু অঙ্কন না করছে, আন্তর্জাতিকভাবে তারা তার থেকে বেশি মুভমেন্ট শুরু করেছে। বিশেষ করে আমেরিকাতে প্রচুর পয়সা দিয়ে তারা লবিং করছে, রাশিয়াতেও চীনেরকে ব্যবহার বা চীনকে নীরব করতে চাচ্ছিল, নিবৃত্ত করার চেষ্টা করছিল, সেটাও চীন মানেনি। শুধু রাশিয়া আছে, এবং রাশিয়ার সাথে বাংলাদেশের খলিলুর রহমান সদ্য তাদের কাছ থেকে ঘুরিয়ে আসছে, দেখা করে আসছে, এবং ভারত অনৈতিকভাবে বাংলাদেশের উপর যেন চড়াও না হতে পারে এবং সেখানে যেন সমর্থন না যোগায় রাশিয়া, সে ব্যাপারে তাদের সাথে অভ্যন্তরীণ খুব সিক্রেটভাবে আলাপ আলোচনা হয়ে এসেছে। এবং লাস্টে যেটা ভারত চিন্তা ভাবনা করেছে, বা তাদের দেশের বুদ্ধিজীবীরা সরকারকে এমনভাবেও প্রস্তাব দিয়েছে যে যত হাজার কোটি টাকা প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশ সরকার এখন ঋণগ্রস্ত, বাংলাদেশের ব্যাংকগুলোকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যে দোদুল্যমান অবস্থা চলছে, এই সুযোগটাও ভারত নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভারত বলছে বাংলাদেশের যে টাকা বাইরের ঋণ আছে, যে IMF-এর কাছে, বিশ্ব ব্যাংকে যেসব ঋণ আছে, ভারত সমস্ত ঋণ পরিশোধ করে দিবে, অথবা এই ঋণের দায়িত্ব ভারত নিয়ে নেবে যদি বাংলাদেশ রংপুর বিভাগকে ভারতের হাতে ছেড়ে দেয়, অর্থাৎ বিক্রি করে দেয়। মানে ভয়তে আর কি বলবে, দেশের বৃহত্তম একটি বিভাগকে ভারত টাকা দিয়ে কিনে নিতে চাচ্ছে। মানে পাগল, মানে উন্মাদ হয়ে গেলে, মাতাল হয়ে গেলে আর কি বলতে বাকি রাখে তারা। তাদের চিন্তা ভাবনা এখন এমন অবস্থার ভিতরে পৌঁছে গেছে যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক সিদ্ধান্ত, কোনটা রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে আসে, কোনটা রাষ্ট্রদূতের ভিতরে কূটনৈতিকভাবে সমাধান করা যায়, তারা সেটার ভুলে দিগম্বর হয়ে সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। ডক্টর ইউনূসকে কোথাও যেন আর অ্যালাউ করা না হয়,
অধ্যপতি খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হয়ে গেছে। তাদের আপনার গ্যাবার্ট তুলসীকে আমেরিকার নিরাপত্তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত চারিদিক থেকে এমনভাবে নাজেহাল অবস্থার ভিতরে পড়ে আছে যে তারা নিজের রাষ্ট্র সামলাবে নাকি সেই রাষ্ট্র যারা তাদেরকে খোঁচাচ্ছে, বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়বে, এটা নিয়েই তারা দিগম্বর মাতাল উন্মাদ হয়ে পড়েছে। এর ভিতরে প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনে, তিস্তা ব্যারেজ যদি চীনেরা করে এবং পঞ্চগড়ের এয়ারপোর্টের রক্ষণাবেক্ষণ বা সেখানকার আধুনিকায়ন করবার জন্য আধুনিক বিমানবন্দর গড়ে তুলতে চীনের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। অর্থাৎ এই অঞ্চলটা চীনের মুভমেন্ট বাড়া দেখে একে তো পাগল, তারপরে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান, তুরস্ক থেকে ড্রোন তৈরির কারখানা, মোট কথা ভারত এমন একটি অবস্থার ভিতরে পড়ে গেছে যে তারা আর কিছুদিন থাকলে হয়তো, আমার মনে হচ্ছে, কখন যেন মোদি এসে তারেক রহমানের পায়ে জড়িয়ে দিয়ে ধরে বলে যে বিগত দিনে যা হয়েছে শেষ, আমরা আসেন প্রতিবেশীর মতো বসবাস করা শুরু করি। সাবাস, তারেক রহমানের সিদ্ধান্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কঠিন পদক্ষেপ, এই পদক্ষেপগুলোই একটি দেশকে উন্নততর শিখরে পৌঁছায়। এই সিদ্ধান্তগুলোই একটি রাষ্ট্রনায়ককে নায়কোচিত ভূমিকায় অবতীর্ণ করে এবং ইতিহাসের সোনালী পাতায়, সোনালী অক্ষরে তাদের নাম লিপিবদ্ধ হয়ে থাকে। আমি আশা করি তারেক রহমান জীবনের চিন্তা করবেন না, ভয় করবেন না, এবং বাংলাদেশের 20 কোটি মানুষ, ভারতের নাকি 150 কোটি মানুষ, শুনি তার ভিতরে মুসলমান যাই থাক না কেন কিছু অংশ তো আছে, প্রিয় অংশ আছে, এবং বাংলাদেশের মানুষের সাথে ভারত যুদ্ধ করে কোনো দিনই সফলকাম হবে না। এবং বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সৈন্যর দরকার নেই, বাংলাদেশের প্রতিটি নাগরিকই এক একজন সৈনিক, বাংলাদেশের প্রতিটি শিশুই এক একজন বীর শ্রেষ্ঠ যোদ্ধা। এদের সামনে ভারতের ফোর্সদের মুখোমুখি হয়ে দেখেছি আমি, ইউএন মিশনে ভারতের অফিসারদের দেখেছি, ভারতের লোকজনকে দেখেছি, কোনো কিচ্ছু না, বাতাস। আমার একজনের সাথে লড়তে ভারতের 50 জন লাগবে। আর কিছু বললাম না, ভিতরের খবর আর কিছু বললাম না। তারাও একটি আন্তর্জাতিক মানের সেনা সংগঠন আছে, বিমান বাহিনী নিয়ে তারা খুব গর্ব করে, হ্যাঁ বিমান বাহিনী শক্তিশালী, কিন্তু বাংলাদেশের পরিবেশগত যে ভারসাম্যভাবে হিন্দু মুসলমান পাড়া বা হিন্দু মুসলমান বাড়ি যেভাবে জড়িয়ে আছে, এখানে বাংলাদেশের মুসলমান দেখে দেখে বোম্বিং করা সম্ভব না। 10 জন মুসলমান মারা গেলে 4 জন হিন্দু মারা যাবে। ক্যান্টনমেন্টে হিন্দু আছে, পুলিশ ব্যারাকে হিন্দু আছে, যেখানেই বোম্বিং করবে সেখানেই হিন্দু আছে। অর্থাৎ তারা হিন্দুদের বাঁচাতে গিয়ে হিন্দুদেরকে মারবে না। অনেক লজিক আছে, অনেক অঙ্ক বিষয় আছে যেগুলো ভারত যুদ্ধে জড়াবে না, কিন্তু বাংলাদেশের পদক্ষেপগুলোকে ভারত এতটা ভয় পেয়ে গেছে যে তারা পুরুষত্বহীন হারিয়ে ফেলেছে। সাবাস বাংলাদেশ, সাবাস আমার সরকার, সাবাস আমার প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম।